তাহলে আজকে লাস্ট পার্ট গ্র্যাভিটেশন, ঠিক আছে? এই চ্যাপ্টার লজ অফ মোশন তো। আচ্ছা লাস্ট পার্ট, হ্যাঁ লাস্টে দিয়ে দেবো। তাহলে গ্র্যাভিটেশন লাস্ট পার্ট, খুব ইজি একটা পার্ট। আচ্ছা, ইচ মাস পার্টিকেলস অফ এ ইউনিভার্স অ্যাট্রাক্ট দ্য আদার মাস পার্টিকেল। যে কোনো পার্টিকেল যার মাস আছে, মাস পার্টিকেল আদার মাস পার্টিকেলকে অ্যাট্রাক্ট করে। দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু পার্টিকেলস, এই যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা হয় দুখানা পার্টিকেলস এর মধ্যে, বিকজ অফ দেয়ার মাসেস, ইজ কল্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। এই যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি জন্য হচ্ছে? তাদের মাসের জন্য হচ্ছে। এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি বলছি আমরা? ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে যে কোনো মাস পার্টিকেল, দুটো মাস পার্টিকেলের মধ্যে এই অ্যাট্রাকশনটা আমরা দেখতে পাই। আচ্ছা, ইজ কল্ড গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে দুটো মাস পার্টিকেলের মধ্যে, কথা বলুন, দুটো মাস পার্টিকেলের মধ্যে যে অ্যাট্রাকশন সবসময় কাজ করছে, এটাকে আমরা কি বলবো? গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। ফর দ্য ম্যাগনিটিউড অফ দিস ফোর্স, স্যার আইজ্যাক নিউটন গেভ এ ল। কতটা ম্যাগনিটিউডে একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করছে, তার জন্য স্যার আইজ্যাক নিউটন একটা ল দিয়েছে, নোন অ্যাজ নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এই লটাকে আমরা বলছি নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। ক্লিয়ার? অ্যাকর্ডিং টু নিউটন, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাক্টিং বিটুইন দ্য টু পার্টিকেলস ইজ, এই যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা এটা কিভাবে কাজ করছে দুটো পার্টিকেলস এর মধ্যে? 1 নম্বর, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মাসেস। তাদের মাসের প্রোডাক্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। একদমই তাই। দুটো বডিরই মাসের M1 M2 ধরো দুটো বডি, তাদের মাসের প্রোডাক্ট তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। মাস যত বাড়বে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন তত বাড়তে থাকবে। and 2 inversely proportional to the square of the distance between them. ইনভার্সলি প্রপোর্শনাল, তাদের মধ্যে যে ডিসটেন্স, ঠিক আছে, তার স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে ডিসটেন্স যদি বাড়ে ফোর্স অফ অ্যাট্রাকশন কমবে, ওকে? যদি কমে ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে। তাহলে বোঝা গেল? তাহলে কি বলছে? দুটো বডির মাসের প্রোডাক্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ডিসটেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখান থেকে যদি আমি দুটোকে কম্বাইন করে দিই, তাহলে আমার কাছে কি চলে আসে? আমার কাছে যেটা পাই আমি, সেটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশনকে যদি আমি এফ দিয়ে ডিনোট করি, এফ ইকুয়াল টু একটা এ প্রপোর্শনাল M1 M2, ওকে, এফ প্রপোর্শনাল 1/d²। তাই তো পাই? তাই তো পাই? তাহলে এটাকে যদি আমি কম্বাইন করে দিই, তাহলে এফ প্রপোর্শনাল M1 M2/d² আসে না? তাই তো? দিস ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য লাইন জয়েনিং দ্য টু পার্টিকেলস। এই যে ফোর্স, এটা এই দুখানা পার্টিকেলের এই যে লাইন জয়েনিং, যে লাইনটা জয়েন করছে, সেই লাইন বরাবর অ্যাক্টিভ থাকে, কাজ করে। বোঝা গেল? দুটো পার্টিকেল লাইন, একটা লাইন দিয়ে, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনটা এই লাইন বরাবর অ্যাক্ট করছে। ক্লিয়ার? বোঝা গেছে? আসছি, অত তো ব্যাপার নেই, এরপরেই আসছি। In figure 3.18, let there be two particles of masses M1 and M2. কথা বলুন। In figure 3.18, let there be two particles of masses M1 and M2.
at a separation r, এখানে ডিসটেন্স কে r বলেছে, আমি d বললাম, ওরা r বলেছে। দুটো বডির মাস, একটা m1 একটা m2, তাহলে সেপারেশন কত, r। The magnitude of force of attraction F acting between them is, এই জায়গাটা আমি একটু কিছু ভুল লিখেছি, এটা ভুল লেখা আছে, হ্যাঁ, দেখো তো কি আছে, এই জায়গাটা টাইপটা ভুল হয়েছে, কনফার্মলি টাইপটা ভুল হয়েছে, দেখো তো এই জায়গাটা, ইজ দাও, বইটা দাও। আচ্ছা, সেম ইজ এখানে এফ প্রপোর্শনাল টু, অ্যান্ড আরেকটা এফ প্রপোর্শনাল টু 1/r²। ঠিক আছে, এটাই আছে। তাহলে এই দুটো থেকে আমি দেখালাম, যেটা আগেই তোমাদের দেখালাম, এ প্রপোর্শনাল m1 m2, এ প্রপোর্শনাল 1/r²। এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, তাহলে আমরা পাই কি, এ প্রপোর্শনাল m1 m2/r², অর প্রপোর্শনাল সাইডটাকে আমি সরাবো, কনস্ট্যান্ট g, ওকে। তাহলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম g, বোঝা গেল, এটাই আমি দেখালাম। where g is the constant of proportionality which is known as gravitational constant, এই g কে আমরা কি বলবো, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই g এর ভ্যালু সব জায়গায় সেম থাকবে, এই g কে আমরা বলছি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা কিন্তু ক্যাপিটাল জি। আর স্মল জি কে দিয়ে আমরা কি বোঝাই, তোমাদের না না ওটা না, আসছি, তোমাদের এখনো বলা হয়নি, একটু পরেই আসবো। তোমরা জি পড়োনি তাই না, তোমরা ওখানে ঠিক আছে না, এখনো জি তোমার, যাই হোক, দ্য ভ্যালু অফ জি রিমেন সেম অ্যাট অল প্লেসেস, এই জি এর ভ্যালু সব জায়গায় সেম থাকে, অ্যান্ড ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নেচার অফ পার্টিকেলস, পার্টিকেলসের নেচারের উপর ডিপেন্ড করে না, জি এর ভ্যালু ইন্ডিপেন্ডেন্ট, সব জায়গায় সেম। ঠিক আছে, হ্যাঁ, জি হচ্ছে অ্যাক্সেলারেশন, স্মল জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, পড়েছো তো, তাহলে বলতে পারলো না কেন, খেয়াল করিনি। আর টেম্পারেচার, মিডিয়াম এটসেট্রা, তাহলে এই জি পার্টিকেলস নেচারের উপর ডিপেন্ড করছে না, টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে না, মিডিয়ামের উপর ডিপেন্ড করছে না। দেয়ারফর ইট ইজ এ ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটাকে আমরা বলছি ইউনিভার্সাল কনস্ট্যান্ট, অ্যান্ড ইজ নোন অ্যাজ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটাকে আমরা বলছি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ক্লিয়ার, জি কোথায়, জিটা কখন আসছে, এ প্রপোর্শনাল m1 m2/r², এই প্রপোর্শন সাইনটাকে আমি সরাচ্ছি, জি একটা কনস্ট্যান্ট নিয়ে আসছি, যেটাকে আমরা কি বলছি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ক্লিয়ার, বোঝা গেছে। ইট মে বি মেনশনড হিয়ার দ্যাট ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, আমরা জানি ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, হেন্স ইট ইজ নেসেসারি টু ইন্ডিকেট ইটস ডিরেকশন অলসো, এর ডিরেকশনটা মেনশন করাটা আমাদের কাছে ভেরি মাচ ইম্পর্টেন্ট। ক্লিয়ার, প্রীতমা ওইখানে চলে যাও, ওই বেঞ্চে, এখানে বসো, থার্ড বেঞ্চে, রুমালটা নিয়ে যাও, কথা বলো না। তাহলে ইট মে বি মেনশনড হিয়ার দ্যাট ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, হেন্স ইট ইজ নেসেসারি টু ইন্ডিকেট ইটস ডিরেকশন অলসো, ডিরেকশনটাও আমাকে বলতে হবে। দ্য ডিরেকশন অফ ফোর্স F12, এর উপরে একটা দেখো অ্যারো মার্ক দেওয়া আছে, অন মাস m1 is towards m2 along the line joining the masses m1 and m2,
whereas the force F21 on mass M2 কার উপরে M2 is towards masses M1 along the same line মানে মাস M1 কার দিকে দিচ্ছে M2 এ M2 এর দিকে মানে M2 এর দিক থেকে টানছে ঠিক আছে ফোর্সের ডিরেকশন আর এ M2 M1 কে সেম লাইনে টানছে ফোর্স অফ অ্যাট্রাকশন যে কাজ করছে সেম লাইনে তাহলে ডিরেকশনটা অপোজিট হচ্ছে তাই বলছে whereas the direction of force F12 on mass M1 তার উপরে M1 is towards M2 কার দিকে M2 এর দিকে along the line joining the masses M1 and M2 ঠিক আছে তার মানে এটা M1 এর উপর কাজ করছে কার দিকে টানছে M2 এর দিকে M2 টানছে একইভাবে whereas the force F21 on mass M2 is towards M1 M1 এর দিকে along the same line বোঝা গেছে এ ওকে টানছে ও ওকে টানছে কোথায় সেম লাইন both these forces are equal in magnitude but opposite in direction তাহলে এই দুটো ফোর্স ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডিরেকশন তাই সাইনটা মাইনাস দিয়েছে একটা প্লাস একটা মাইনাস thus it is an action reaction force এটা একটা অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স এর অ্যাকশনের জন্য ওর রিঅ্যাকশন আছে a particle exert a force on other particle equal and opposite to the force that the second particle exerts on the first particle অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স আমরা পড়েছি that means a particle exert a force on other particle উপর force exert করছে equal and opposite to the force of the second particle exert on the first particle first particle যে ফোর্সে সেকেন্ড পার্টিকেল কে টানছে সেকেন্ড পার্টিকেল ফার্স্ট পার্টিকেল কে ঠিক সেম ফোর্সে ম্যাগনিটিউডে টানছে বাট ডিরেকশনটা অপোজিট ম্যাগনিটিউড সেম বাট ডিরেকশন অপোজিট আমাকে জিস্ট বুঝতে হবে যে এখান থেকে আমি যে পড়ছি এখান থেকে কোনটা আমার বোঝার এটাই বোঝার আর বাকি কিছু বুঝে এই জিনিসটাই আমার কাছে মেন মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সটা সবসময় ইকুয়াল দুটো পার্টিকেলসের মধ্যে ইকুয়াল অ্যান্ড অপোজিট ক্লিয়ার হ্যাঁ কোথায় তোমাকে রিঅ্যাকশন ফোর্স কন্ট্যাক্ট ফোর্স বললাম তাই আমরা তো কখনো কোথায় কন্ট্যাক্ট ফোর্স পড়েছি রিঅ্যাকশন ফোর্স এখানে তো গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা বলছি যে কোনো ফোর্সের মধ্যে অ্যাকশন ফোর্স রিঅ্যাকশন ফোর্স আছে যে কোনো ফোর্সে মানে ওখানে ফোর্স যখন কাজ করছে তার মানে একটা অ্যাকশন আর একটা রিঅ্যাকশন ঠিক আছে তার জন্য যে কন্ট্যাক্ট গ্র্যাভিটেশনাল ফোর্স তো রিঅ্যাকশন ফোর্স না সরি কন্ট্যাক্ট ফোর্স কখনো বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স কন্ট্যাক্ট ফোর্স না কোথায় কন্ট্যাক্ট ফোর্স এবার আরে কোথায় রিঅ্যাকশন ফোর্স কন্ট্যাক্ট ফোর্স দেখাও আমাকে দেখাও দেখাও কোথায় তোমাকে বলা হয়েছে দেখাও আমাকে নর্মাল রিঅ্যাকশন ফোর্স আর এটা অ্যাকশন রিঅ্যাকশন দুটো আলাদা জিনিস এটা এটা একটা অ্যাকশন তার জন্য আরেকটা রিঅ্যাকশন আর এটা কমপ্লিটলি আলাদা জিনিস ওটার সাথে এখানে তোমার যে কন্ট্যাক্ট ফোর্স নন কন্ট্যাক্ট ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স নন কন্ট্যাক্ট ফোর্সে পড়ছে ওখানের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সে ওখানে দুটো পার্টিকেলস একজন আরেকজনকে সবসময় একটা ফোর্স দিয়ে নিজের দিকে টানছে এখানে একটা অ্যাকশন ফোর্স তার অপোজিট আরেকটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স এই যে একজন একজনকে অ্যাট্রাক্ট করছে এর জন্য কন্ট্যাক্ট হওয়ার তো কোনো দরকার নেই গ্র্যাভিটেশনাল ফোর্স কোনো দিক থেকেই তো তোমার কন্ট্যাক্ট ফোর্স না টোটালটাই নন কন্ট্যাক্ট এবার আমি যদি এখানে একটা অ্যাপেলকে রেখে ছেড়ে দিই তার জন্য ওটাকে টেনে নেবে আর্থ নিজের দিকে এর জন্য কি কোনো কন্ট্যাক্টের দরকার আছে এবার এই অ্যাপেলটা আর্থ যেমন নিজের দিকে টানছে এই অ্যাপেলটাও কিন্তু আর্থকে অ্যাট্রাক্ট করছে বাট আর্থ ওর দিকে যাচ্ছে না মানে এটা ডিপেন্ড করছে মাসের ওপর তার জন্য কোনো রকম কন্ট্যাক্টের দরকার নেই
গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে যে অ্যাকশন ফোর্স বা রিঅ্যাকশন ফোর্স কাজ করছে, ওয়ার্ক করছে, এর জন্য কোন রকম তোমার কনট্যাক্ট হওয়ার দরকার নেই। ঠিক আছে? চলো। ইউনিট এন্ড ভ্যালু অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আচ্ছা, জি ইকুয়াল টু আমরা তাহলে কি পাচ্ছি? জি ইকুয়াল টু আমরা পাচ্ছি এফ আর স্কয়ার বাই m1 m2। এফ মানে কি জিনিস? ইউনিট কি? আর কি জিনিস? ইউনিট কি? নিউটন মিটার স্কয়ার। এম কি জিনিস? ইউনিট কি? কেজি। কটা? কটা মাস? কজনের মাস? দুজনের, তাহলে কেজি স্কয়ার। তাহলে ইউনিট কি দাঁড়াচ্ছে? নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেল? এই যে তার ইউনিট। দ্য ভ্যালু অফ জি মাথায় রাখবে, পরীক্ষায় দিয়ে দেবে না। 6.67 into 10 to the power -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ক্লিয়ার? জি এর ভ্যালু যখন তোমাকে ইউজ করতে হবে তখন এই ভ্যালুটা ইউজ করবে। এটাই জি এর ভ্যালু। যেটা কখনো চেঞ্জ হয় না। ইন ইকুয়েশন 3.12 ইফ, দেখো, যদি m1 1 কেজি হয়, m2 1 কেজি হয়, এন্ড তাদের দুজনের মধ্যে ডিসটেন্স যদি 1 মিটার হয়, তাহলে F ইকুয়াল টু জি হয়ে যাচ্ছে না? তাই না? আমরা কি বললাম? F ইকুয়াল টু, এখান থেকেই দেখো না, এটা 1, এটা 1, এটাও 1, তাহলে F ইকুয়াল টু জি হচ্ছে না? তাই না? তাহলে এখান থেকে আমরা এটা যে পড়লাম, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা এটাই বুঝতে পারি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন এর সাথে জি এর ভ্যালু নিউমেরিক্যালি ইকুয়াল, ইউনিট ইকুয়াল না, নিউমেরিক্যালি ইকুয়াল। কখন? বিটুইন দ্য টু মাসেস ইচ অফ 1 কেজি প্লেসড এট এ সেপারেশন অফ 1 মিটার। দুটো 1 কেজির মাসকে 1 মিটার সেপারেশনে যদি আমরা রাখি, তখন জি এর ভ্যালু, ক্যাপিটাল জি এর ভ্যালু আর এফ এর ভ্যালু নিউমেরিক্যালি ইকুয়াল। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ? ইউনিট তো অবশ্যই আলাদা। ফোর্সের নিউটন, তোমার ক্যাপিটাল জি নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ওকে? এক্সাম্পল দেখো, ভেরি ইম্পর্টেন্ট। The gravitational force of attraction between two bodies of mass F1 m1 equal to 1 kg, m2 equal to 1 kg, kept at a separation r। তাহলে F equal to g এর ভ্যালু যা সেটাই হবে, তাই আসছে। F equal to g এইমাত্র বললাম নিউমেরিক্যালি ইকুয়াল, তাহলে F এর ভ্যালু 6.67 into 10 to the power -11 নিউটন। ক্লিয়ার? এবার the gravitational force of attraction between the moon, আচ্ছা মুনের একটা মাস আছে, মুনের মাস কত? 7.36 10 to the power 12 কেজি, 22 কেজি, and the earth মাস হচ্ছে 5.96 10 to the power 24 কেজি। তাহলে m1 আর m2 এর ভ্যালু পেলাম। টেকিং দ্য ডিসটেন্স অফ মুন ফ্রম দ্য আর্থ 3.8 10 to the power 8 মিটার ইজ, তাহলে এখানে যদি পুরো ভ্যালুটা পুট করতে থাকি, পুরো ভ্যালুটা পুট করার পর যে অ্যান্সারটা আমার আসবে সেটা 2 into 10 to the power 20 নিউটন। পুরো ক্যালকুলেশন করে দেখবে এটাই আসবে। আমি তোমাদের এখন আর ক্যালকুলেশন দেখাচ্ছি না। ঠিক আছে? কি পেলাম? জি এর ভ্যালু আমরা জানি, m1 এর ভ্যালু পেলাম, m2 এর ভ্যালু পেলাম, আর r এর ভ্যালু পেলাম। সবকটা আমরা পুট করে দিই কোন ফর্মুলায়? m1 m2 বাই r স্কয়ার। এখানে যদি পুট করতে থাকি, জি এর ভ্যালু 6.67 10 to the power -11 into 5.96 10 to the power 24 into 7.36 10 to the power 22 by 3.8 into 10 to the power 8 তার স্কয়ার করে আমি যে অ্যান্সারটা পাবো 2 into 10 to the power 20 নিউটন। তার মানে আর্থ আর মুনের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা কত? 2 into 10 to the power। তাহলে এই দুটো থেকে একটা জিনিস তোমাদের কাছে কিছু কি বোঝা যাচ্ছে? কিছু বুঝতে পারছো এই দুটো থেকে? এই ভ্যালুটা আর এই ভ্যালুটা থেকে? যে বলতে পারবে আমি বুঝবো, সে ফিজিক্স
একদম ঠিকঠাক বুঝেছে। এই দুটো ভ্যালু থেকে আমায় কি বোঝা যাচ্ছে তোমরা আমাকে শুধু বলো। এখানেই ফিজিক্স। পড়ে ফিজিক্স বুঝতে গেলে তো হয়েই গেল। কমন সেন্স এপ্লাই করে ফিজিক্স বুঝতে হবে। বলো কি বুঝতে পারছো এই দুটো ভ্যালু থেকে? হ্যাঁ, অনেক কম। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তার মানে যেসব বডির মাস কম তাদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন তারা বুঝতে পারছে না। ফেল্ট হচ্ছে না তাদের। তারা বুঝতে পারছে না। তাদের মধ্যে যে এই যে আমাদের প্রত্যেকের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে। আমরা সেটাকে ফিল করতে পারছি না। কখন ফিল করতে পারবো? যখন দুখানা বডির হিউজ মাস হবে। তখন ফিল করতে পারবো। বুঝতে পারলে? বুঝতে পারলে? যখন মাস একদম কম তখন আমরা ফিলই করতে পারছি না ব্যাপারটা। তাই আমরা ফিল করতে পারি না। বাট যখন হিউজ মাস হবে তখন ফিল করতে পারবো। চলো। From the above two examples, it is clear that gravitational force of attraction is significant between the heavenly bodies. Huge mass কাদের থাকে? Heavenly bodies. But it is insignificant between the ordinary bodies. আমাদের মতো ordinary bodies। আমাদের জন্য insignificant। ঠিক আছে? In fact, regarding the gravitational force, it is important to note that the gravitational force between two masses is always attractive, is directly proportional to the product of the masses and inversely proportional to the square of distance. And third is inversely proportional to the square of separation between them. তাহলে বোঝা গেল? অলওয়েজ অ্যাট্রাকটিভ, অ্যাট্রাক্ট করে যাচ্ছে। মাসের প্রোডাক্টের প্রপোর্শনাল ডাইরেক্টলি, ডিসট্যান্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। শাকনিক বোঝা যাচ্ছে? বোঝা গেছে? It that means it obeys the inverse square law. Inverse square law। কি বলছে? Thus by doubling the separation between the two masses, the distance double করে দাও। The force of attraction between them is reduced 1/4 স্কয়ার তো ডাবল করলে 1/4 তাই তো? তাহলে ফোর্স কত কমছে? 1/4 1/4 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? মাথা তুলতে বলো। হ্যাঁ, হ্যাঁ। মা মাথা সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে? এতটাই ইজি? বোঝার পর তো ইজি লাগবে। যদি আমি নাই বুঝি তাহলে আমি করব কি করে সেটা? তাহলে বোঝা গেল? ডিসট্যান্স যদি ডাবল করি, ফোর্স 1/4। আচ্ছা, ইজ সিগনিফিক্যান্ট বিটুইন কার মধ্যে সিগনিফিক্যান্ট? হেভেনলি বডিজ এর মধ্যে। কারণ হিউজ মাস। অ্যান্ড ইনসিগনিফিক্যান্ট বিটুইন অর্ডিনারি বডিজ বিকজ দ্য স্মল ম্যাগনিটিউড অফ জি। আর এখান থেকে পড়ার কি আছে? এইটা খুব ইম্পোর্টেন্ট। এই ৩-৪টে পয়েন্ট ভেরি ইম্পোর্টেন্ট। জি এর ভ্যালুটা আমাকে জানতে হবে। এফ এর সাথে জি এর রিলেশন। ব্যাস দ্যাটস ইট। আর কিছু নেই। ৫-৬টা পয়েন্ট জানলেই আমার এখানে ক্লিয়ার সব। আচ্ছা, ইম্পোর্টেন্স অফ দ্য ল অফ গ্র্যাভিটেশন। কি ইম্পোর্টেন্স? নিউটন ইউজড দিস ল টু এক্সপ্লেইন দ্য, কতটা ইম্পোর্টেন্ট দেখো কি জন্য এটা ইউজ করেছে? মোশন অফ প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য সান, দ্য মোশন অফ মুন মানে স্যাটেলাইট অ্যারাউন্ড দ্য আর্থ অ্যান্ড দ্য মোশন অফ ফ্রিলি ফলিং বডি। সেই জন্য এটা এত ইম্পর্টেন্ট। অবশ্যই আর্থের স্যাটেলাইট কে। ঠিক আছে? আচ্ছা, ফোর্স ডিউ টু গ্র্যাভিটি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। দেখো জি এর সাথে, ক্যাপিটাল জি এর সাথে স্মল জি এর রিলেশন। তোমরা যদি ভালো করে ফিজিক্সটা বুঝে থাকো, তোমরা এটা শুরু করার আগেই বলে দিতে পারো রিলেশনটা কি। কেউ বলতে পারবে এখানে? কেউ যদি ফিজিক্স ভালো করে বুঝে থাকো তারা শুরুতেই বলে দেবে রিলেশনটা কি হতে পারে ক্যাপিটাল জি এর সাথে স্মল জি এর। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা, আমরা কি এটা জানি? এফ ইকুয়াল টু ওয়েট। আচ্ছা, ওয়েট মানে আমরা কি জানি? এমজি।
আর আমরা একটু আগে কি বললাম? F equal to G ঠিক আছে? ওকে? এখানে GM1 সেম বডি, তাই তো? তাহলে এটা একটাকে স্মল m একটা ক্যাপিটাল M ধরবো। তাহলে একটা M কেটে যাচ্ছে। তাহলে G ইকুয়াল টু এখান থেকে দাঁড়াবে GM বাই R স্কয়ার। এটা কার M? কার M এটা? কার? এটা বডির M। এটা কার M? আর্থ এর M। তার মানে কি বুঝতে পারছি? G ইকুয়াল টু GM বাই R স্কয়ার। তার মানে আমি যখন ফ্রিলি ফল করব, ঠিক আছে? আমার মাসের উপর তার কোনো ডিপেন্ডেন্সি থাকবে? কার মাসের উপর ডিপেন্ড করছে? টোটাল এই যা পড়বো জিস্ট দেখবে লাস্টে এটাই আসছে। চলো দেখা যাক। হ্যাঁ? এগুলো তো বলবো। বলছি। আমি বলে দিলাম যে জিস্টটা কি আছে। অ্যাকর্ডিং টু দ্য ল অফ গ্র্যাভিটেশন দেখো তোমাদের বইয়ে যা কনটেন্ট আছে সেখান থেকে কি যে জায়গাতে কোশ্চেন আসবে, আমি যদি ওটুকু পড়িয়ে বেরিয়ে যাই জাস্ট, আমার ১ থেকে ১.৫ দিন লাগবে পুরো চ্যাপ্টার শেষ করে দিতে। আমার সেটা ৪ দিন কেন লাগে? কারণ আমি প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের বলার চেষ্টা করি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, ফিউচারে গিয়ে তোমাদের হেল্প হয়। কারণ এখান থেকে আমি জানি কি কোশ্চেন আসতে পারে, আমি ওইটুকু জায়গাতেই তোমায় ফোকাস করব। তুমি ওইটুকু জায়গা থেকেই কোশ্চেন পাবে। অ্যাকর্ডিং টু দ্য ল অফ গ্র্যাভিটেশন, দ্য আর্থ অ্যাট্রাক্টস ইচ অবজেক্ট অ্যারাউন্ড ইট। কোথায় অবজেক্টকে অ্যাট্রাক্ট করছে? টুয়ার্ডস ইটস সেন্টার। কার দিকে? নিজের সেন্টারের দিকে। দ্য ফোর্স with which the earth attracts the body is called the force due to gravity on the body, তাই তো? সেই ফোর্সে অ্যাট্রাক্ট করছে, force due to gravity on the body which can be taken to act কোন দিকে কাজ করে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস at the center of gravity of the body। কোথায়? বডির, ধরো একটা বডি ধরো এটা সেন্টার অফ গ্র্যাভিটি, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস এদিকে অ্যাক্ট করে। ঠিক আছে? In vertical motion near the earth surface for height much smaller than the radius of the earth। দেখো আমাদের সারফেসে যে হাইট, একটা বিল্ডিং এর ধরো হাইট, আমার দেখে মনে হচ্ছে বিল্ডিংটা অনেকটা লম্বা, বাট আর্থের রেডিয়াসের কম্পারিজনে ওটার কোনো হাইট, কোনো তোমার কম্পারিজনে আসবে? একদমই আসবে না। মাচ স্মলার দেন দ্য রেডিয়াস অফ দ্য আর্থ, দ্য ফোর্স অফ গ্র্যাভিটি অন দ্য বডি ইজ অ্যাসিউমড টু বি সেম থ্রু আউট মানে আমি যদি আমরা ধরে নিই, অ্যাকচুয়ালি সেটা না, বাট আমরা এটা ধরে নিই যে আমরা গ্রাউন্ডে আছি, বা গ্রাউন্ডের জাস্ট একটু উপরে আছি, আর 100 10 ফ্লোর বিল্ডিং এর উপর দাঁড়িয়ে আছি। আমার জি সেম, সব জায়গায় সেম। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি। কারণ এই যে হাইটটা না, ওটা আর্থের রেডিয়াসের কম্পারিজনে কিছুই না। ক্লিয়ার? হ্যাঁ। কিসে আবার হরাইজন্টাল এর কি ব্যাপার আছে? মানুষ এইভাবে কেউ পড়ে নাকি? তাহলে অবজেক্ট কি এরকম ভাবে অবজেক্ট তো আমি জানি এরকম ভাবে পড়ে। উপর থেকে নিচে এরকম ভাবে অবজেক্ট, আর রেডিয়াস শুধু এইভাবে করে নাকি? হরাইজন্টালি শুধু রেডিয়াস পাওয়া যায়, ভার্টিক্যালি রেডিয়াস পাওয়া যায় না। আরে আর্থ তো রাউন্ড মানে স্ফিয়ার শেপ। আচ্ছা একটা কথা শোনো, প্রথম কথা তুমি বলছো রেডিয়াস একদিকে, আবার এদিকে বলছো হরাইজন্টালি, তাহলে ভার্টিক্যালি কি দোষ করছে? আর্থের রেডিয়াস, সেন্টার থেকে রেডিয়াস, দেখো আর্থের রেডিয়াসও তো সব জায়গায় সেম না। তা আমরা ধরে নিই মোটামুটি আমাদের ক্যালকুলেশনের জন্য সেম, এভাবেই আমরা ক্যালকুলেশন করি। ঠিক আছে? না হলে কি হবে? এক এক জায়গায় এক রকম ভ্যালু আসবে জি এর। এই কথা না, জি এর ভ্যালু এক এক জায়গায় একরকম আসবে, এবং মানে প্র্যাকটিক্যালি সেটাই আসে। এই কথা বলো না।
জি এর ভ্যালু প্র্যাকটিক্যালি সেটাই আসে। একেক জায়গায় একেক রকমই আসে। আমরা যেটা ধরে নিয়ে এগোই সেটা হচ্ছে মিন ভ্যালু করে নিই। এভারেজ করে নিই। এভারেজ করে ওটাকে জি এর ভ্যালু ধরে আমরা এগোই। ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু দ্যা আচ্ছা অ্যাসিউম টু বি সেম থ্রু আউট। বোঝা গেছে? তাহলে সব জায়গায় আমরা ধরে নিচ্ছি তোমার জি এর ভ্যালু সেম। চলো কথা না, কথা না। The force due to gravity on a body of mass m kept on the surface of earth of mass m, আর্থের সারফেসে রেখেছি, আর্থের মাস কি, and radius r is equal to the force of attraction between the earth and that body is given by, আমরা কি দেব, এটা লিখতে পারি F equal to G M বডির, পারি লিখতে, কোনো প্রবলেম নেই। এটা ক্যাপিটাল এমটা কি আর্থের মাস, স্মল এমটা কি বডির, কথা না। ডিসটেন্স ও রেডিয়াসটা ডিসটেন্স, টেকিং দ্য মাস of earth, earth এর মাস এটা 5.96 into the power 24 কেজি, and the radius of earth 6.36 into the power 6 মিটার। এগুলো আমাদের ভ্যালুগুলো জানা, এগুলো তাই। the force of gravity on a body of mass m কেজি, তাহলে m কেজি মাসের একটা বডির উপর ফোর্স অফ গ্র্যাভিটি কি কাজ করবে, এটা যদি 1 হয়ে যায় gm বাই r স্কয়ার হচ্ছে, তাই তো। সারফেস অন আর্থ gm বাই r স্কয়ার। এবার যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই, g এর ভ্যালু, আর্থের মাসের ভ্যালু, আর এর ভ্যালু যদি বসাই কত আসে 9.8। এটাই কি, এটাই আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এফ এফ ফোর্স, তাহলে ফোর্স 9.8 নিউটন। তাহলে যে কোনো বডিকে 9.8 নিউটনে 1 কেজি মাসের বডিকে আর্থ 9.8 নিউটনে নিজে সেন্টারের দিকে টানছে, যে ফোর্সটা, ঠিক আছে। আচ্ছা, thus earth attracts a body of mass 1 kg by a force of 9.8 newton towards the center। 1 কেজি মাসের বডিকে আর্থ 9.8 নিউটনে নিজের সেন্টারের দিকে টানছে, ফোর্স। ক্লিয়ার? চলো। হ্যাঁ? হ্যাঁ। ওই এভারেজ মাথায় রেখো না, এটাই ধরুন, এটাই তোমাদের দরকার। নোট, as earth attracts an object towards it, the object also attracts the earth towards it by an equal force। আর্থ যেমন টানছে একটা অবজেক্টকে, একটা অবজেক্টও আর্থকে টানছে ইকুয়াল ফোর্সে। Since the object is free to move, object free to move, it starts moving towards the earth, আর্থের দিকে মুভ করা স্টার্ট করে দেয়, কারণ ওটা ফ্রি টু মুভ। বাট দ্য আর্থ বিকজ অফ ইটস লার্জ ইনার্শিয়া, ঠিক আছে, ডাজ নট মুভ টুয়ার্ডস দ্য অবজেক্ট, সেজন্য অবজেক্টের দিকে মুভ করে না, ঠিক আছে। আর্থে অনেক বেশি ইনার্শিয়া, মাসও এত বেশি, আর্থ এত জোরে, মানে একটা বিশাল স্পিড ভেলোসিটিতে আর্থ মানে সানের চারপাশে রাউন্ড করছে, ইনার্শিয়া, হিউজ ইনার্শিয়া থাকে, সেই জন্য আর্থ অবজেক্টের দিকে মুভ করে না। এবার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, গ্যালিলিও ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট টু স্টাডি the motion of different bodies under the force of attraction of earth gravity। গ্যালিলিও ফার্স্ট টাইম স্টাডি করেছিলেন কি, the motion of different bodies under the force of attraction of earth। ডিফারেন্ট বডিজ এর তোমার মোশন কে উনি স্টাডি করেছিলেন আন্ডার দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অফ আর্থ। উনি কি স্টাডি করেছিলেন, ফ্রম হিজ এক্সপেরিমেন্টস গ্যালিলিও ফাউন্ড দ্যাট if body of different masses and sizes or shapes, very important জায়গা, are simultaneously made to fall in vacuum, যদি দুটো ডিফারেন্ট মাসের বডিকে ভ্যাকামে তুমি সেম হাইট থেকে ফেলে দাও, ইন ভ্যাকাম, ইন অ্যাবসেন্স অফ এয়ার ফ্রম দ্য সেম হাইট, দে অল রিচ দ্য আর্থ সারফেস সাইমালটেনিয়াসলি উইথ সেম ভেলোসিটি, দুজনে একসাথে সেম ভেলোসিটিতে পড়বে। কি কখন, যখন এটা পুরো ভ্যাকাম হয়ে যাবে।
ফার্স্ট টাইম এটাই গ্যালিলিও বললেন। তার মানে বডির মাসের উপর ডিপেন্ড করছে না। বডির মাসের উপর জিনিসটা ডিপেন্ড করছে না। যেকোনো মাসের পুরো বডিকে সেম হাইট থেকে ভ্যাকুয়ামের মধ্যে যদি ফেলে দাও, তারা সেম টাইমে গ্রাউন্ডে রিচ করবে উইথ সেম ভেলোসিটি। ক্লিয়ার? Thus, all bodies travel the same distance in a same interval of time. তাহলে সেম ডিসটেন্স ট্রাভেল করছে সেম interval of time কারণ সেম ভেলোসিটি। Moreover, he found that the velocity of a freely falling body does not remain constant, but it increases at constant rate. যেটা ফ্রি ফল করছে তার ভেলোসিটি কনস্ট্যান্ট না, ইনক্রিজ করছে কনস্ট্যান্ট রেটে। ভেলোসিটি কনস্ট্যান্ট রেটে ইনক্রিজ করছে, এরও যতটা ইনক্রিজ করছে আর একজনের ততটাই ইনক্রিজ করছে, ভেলোসিটি কনস্ট্যান্ট না। ঠিক আছে? The motion of the freely falling body is a uniformly accelerated motion. Uniformly accelerated. ঠিক আছে? ভ্যালু আমরা সবাই জানি। This acceleration is same for all bodies. এই acceleration সব বডির জন্য সেম। In other words, the acceleration of a freely falling body does not depend on the mass of the body, its size and shape, etc. বডির মাসের উপর ডিপেন্ড করছে না, সাইজের উপর ডিপেন্ড করছে না, শেপের উপর ডিপেন্ড করছে না। This acceleration is called acceleration due to gravity. এই যে acceleration এটাকে আমি কি বলছি? acceleration due to gravity. এটাকে আমি স্মল জি বলি। তার মানে thus the rate at which the velocity of freely falling body increases, যেই রেটে freely falling body increase করে যাচ্ছে, যেই রেটে freely falling body velocity increase করে যাচ্ছে is called the acceleration due to gravity. যেই রেটে, ঠিক আছে? In other words, it is the acceleration produced in the freely falling body due to the gravitational force of attraction of the earth. তার মানে এই যে acceleration produced হচ্ছে freely falling বডিতে, এটা কার জন্য হচ্ছে? ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন অফ আর্থ। আর্থের যে ফোর্স অফ অ্যাট্রাকশন, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, এই জন্য এটা হচ্ছে। অ্যাক্সিলারেশন প্রডিউস হচ্ছে কোথায়? ফ্রি ফল, যে বডিটা ফ্রি ফল করছে তার ভেতরে। ওকে, বুঝতে পারলে? আর্থের জন্য হচ্ছে। বডির এখানে কোনো ব্যাপারই নেই। বডির মাসের উপর, সাইজের উপর, শেপের উপর ডিপেন্ডই করছে না। কে বললেন এটা? গ্যালিলি। The acceleration due to gravity is denoted by the letter, দেখো স্মল জি, তাহলে ক্যাপিটাল জি আর স্মল জি দুটো কিন্তু আলাদা জিনিস ফিজিক্সে। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর ক্যাপিটাল জি মানে আমরা কি বললাম? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই জি এর ভ্যালু কত? একদমই। আর ওই জি এর ভ্যালু 6.67 10 টু দি পাওয়ার, তাহলে এসআই ইউনিট নিউটন পার মিটার স্কয়ার। সরি মিটার, কি বলছি আমি, ইউনিট ইজ মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর কোয়ান্টিটি? এর একটা ডাইরেকশন আছে। ডাইরেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ। ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস এ আসছে কোথায়? আর্থের সেন্টারের দিকে। ঠিক আছে? এক্সপেরিমেন্টালি it is found that the value of acceleration due to gravity does not remain constant on the earth's surface. The value of g varies from place to place. সব জায়গায় সেম না, প্লেস টু প্লেস ভ্যারি করে। কারণ আর্থ তো পুরো রাউন্ড শেপের না, পুরো স্ফিয়ার না, তাই না? On equator it is slightly less as compared to that of poles. পোলসের দিকে জি এর ভ্যালু ম্যাক্সিমাম, ইকুয়েটরে মিনিমাম। এই জন্য আমরা ভালো করে তোমরা নোটিস করবে, যে কোনো স্পেস স্টেশন ইকুয়েটরের দিকেই তৈরি করা হয়। জি এর ভ্যালু কম, তাই ওখান থেকে লঞ্চ করাটা ইজি।
ঠিক আছে? The mean value of G on the earth surface is 9.8 meter per second square at altitude above the earth surface। দেখো, তার মানে আর্থ সারফেসের যত উপরের দিকে যাব, জি এর ভ্যালু কি হবে? or at depth below the earth surface the value of G decreases। আমি তোমাদের বলেছিলাম না ডেপথে গেলেও কেন তোমাদের মনে হতে পারে আচ্ছা উপরের দিকে যাচ্ছি, ডিসটেন্স বাড়ছে, ভ্যালু কমছে, এটা লজিক্যাল। বাট যখন ভেতরের দিকে যাচ্ছি, সারফেস আর্থের সারফেস থেকে ভেতরের দিকে যাচ্ছি, সেন্টারের দিকে যাচ্ছি, তখন তো ডিসটেন্স কমছে, তাহলে তো আমার উচিত ও জি এর ভ্যালু কি ইনক্রিজ করা। বাট হ্যাঁ, না কেন বাড়বে না? কেন বাড়বে না আমি বলে দিয়েছিলাম, মনে নেই? হ্যাঁ, আর্থ যখন ভেতরের দিকে যাচ্ছে, আর্থের মাসও তো কমে যাচ্ছে না, তাই না? ধরো যে এটা টোটাল আর্থ, যখন আমি এখানে আছি, এখানে তো আর্থের মাসটা পুরো আছে। এবার যখন এই পয়েন্টটা এখানে আছে, তখন আর্থের মাসটাকে আমি এইটুকুর হিসাবে কনসিডার করবো না? এইটুকুর যা মাস হবে, বলেছিলাম না? দেখো এগুলো শোনো না বলেই তো এই জায়গাগুলো প্রবলেম। তাহলে জি যখন উপরের দিকে যাচ্ছে, সরি যখন হাইট বাড়ছে, তখন জি এর ভ্যালু কি হচ্ছে? কমছে। এটা আমরা লজিক্যাল বুঝতেই পারছি। ডিসটেন্স বাড়ছে, জি এর ভ্যালু কমছে। যখন আমি ডেপথে যাচ্ছি, সারফেস থেকে ডেপথে, সেন্টারের দিকে, তখন আবার জি এর ভ্যালু কি করে কমে? কেন কমে? কারণ জি ধরো এখানে চলে আসলো বডিটা, এই সাথে তো আর্থের এইটুকু পোর্শনের মাসটাও তো কমে যাচ্ছে, তাই না? তাহলে আর্থের মাসও তো কমে যাচ্ছে, সেই জন্য জি এর ভ্যালু দেখা যাচ্ছে কমে যাচ্ছে, ডিক্রিজ করছে। ক্লিয়ার? depth below the earth surface the value of G decreases। জি এর ভ্যালু ডিক্রিজ, তাহলে জি এর ভ্যালু ম্যাক্সিমাম কোথায়? ওরকম ভাবে না, ওরকম ভাবে না, পোলস ইকুয়েটর ওইভাবে না, কোথায় জি এর ভ্যালু ম্যাক্সিমাম? আর্থের সারফেস, তাই তো? the value of G is 0 at the center of the earth। সেন্টারে ভ্যালু 0, কারণ তোমার মাস, আচ্ছা যদি তোমাকে জিজ্ঞাসা করে ভ্যালু 0 হয়ে যাচ্ছে সেন্টারে, কি জন্য? হ্যাঁ বলো। মাসও 0 থাকছে না, পয়েন্ট পয়েন্ট পার্টিকেলস হয়ে যাচ্ছে, যাই হোক। আর হচ্ছে ডিসটেন্স থাকছে না কোনো, হ্যাঁ সেন্টারে চলে আসছে, যাই হোক ভ্যালু 0 হয়ে যাচ্ছে, বোঝা গেল? Note the value of G is different on different planets and satellites। The value of G on Moon's surface is nearly 1/6 the value of G on Earth's surface। আর্থের যা ভ্যালু অফ জি, মুনের তার 1/6, অ্যারাউন্ড, এক্স্যাক্টলি না, অ্যারাউন্ড, নিয়ারলি। রিলেশনশিপ বিটুইন স্মল জি অ্যান্ড ক্যাপিটাল জি, এটা ইম্পর্টেন্ট, আমি তোমাদের ফার্স্টেই বলে দিয়েছি। কি জিনিস? গ্র্যাভিটি এট এ প্ল্যানেট অর স্যাটেলাইট। আচ্ছা, লেট জি বি দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এট এ প্ল্যানেট অর স্যাটেলাইট, জি, স্মল জি, অফ মাস এম and radius r। ঠিক আছে? By Newton's law of motion the force due to gravity on a body of mass m on its surface will be force equal to mass into acceleration mg, তাই না? ওয়েট, ওয়েট তো, তাহলে এটাকে আমি এই যে এই ফোর্সটা যে বলছি এটা অ্যাকচুয়ালি ওয়েট না, mg। By Newton's law of motion, law of motion এ বলছে the force due to gravity on a body of mass m on its surface will be mg। সারফেসে বডির ওয়েট mg, মাস ইনটু জি। বাই নিউটনস গ্র্যাভিটেশনাল ল, এটা নিউটনস ল অফ মোশন থেকে এটা পাচ্ছি। আর গ্র্যাভিটেশনাল ল কি বলছে? এফ ইকুয়াল টু জি, ক্যাপিটাল এমটা কার? ওই প্ল্যানেট বা স্যাটেলাইটের মাস, এই এমটা কার? বডির মাস, ডিভাইড বাই আর স্কোয়ার। এটা আমরা ল অফ গ্র্যাভিটেশন থেকে পাচ্ছি। তাহলে কোনটা কোথা থেকে পাচ্ছি বোঝা গেল? এটা ল অফ মোশন থেকে পাচ্ছি, ল অফ গ্র্যাভিটেশন থেকে পাচ্ছি। এবার আমরা দুটোকে যদি কম্পেয়ার করি, এটাও এফ ইকুয়াল টু এমজি, এটাও এফ ইকুয়াল টু এটা, যদি কম্পেয়ার করি, এই এম আর এই এম কেটে যায় না,
For equation 3.14 and 3.15, g capital M by small m by r square by mg, কেটে দাও। Or acceleration due to gravity g equal to gm by r square. ভালো করে দেখো এখানে যেটা পড়ে থাকলো, এই জিটা কি, এই জিটা কি, এই এমটা যে প্ল্যানেট বা স্যাটেলাইটের, আর হচ্ছে বডি ডিস্টেন্স, রেডিয়াস ডিস্টেন্স। The above equation 3.16 relates the acceleration due to gravity g with the gravitational constant g. তাহলে স্মল জি এর সাথে ক্যাপিটাল জি এর রিলেশন তৈরি করলাম, কথা বলো না। Obviously the value of g on a planet or satellite depends on the mass and radius of the planet or satellite. ওই প্ল্যানেট বা স্যাটেলাইটের রেডিয়াসের উপর এন্ড মাসের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে বডির মাসের কোনো এখানে ব্যাপারই নেই, যে ভারী হবে তাড়াতাড়ি পড়বে এরকম না। যদি ভ্যাকুয়ামে আমি দুটো ডিফারেন্ট মাসের বডিকে ছাড়ি, তারা একই সাথে এসে গ্রাউন্ডে টাচ করবে। Examples taking the mass of Earth আচ্ছা, তাহলে taking the mass of Earth m 5.93 10 to the power 24 kg and radius 6.37 in 10 to the power 6 meter, the acceleration due to gravity at a place on the surface। এবার যদি ওই যে আমরা যে ইকুয়েশনটা পেলাম স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, ওখানে যদি আমি ভ্যালু পুট করি, আমি জি এর ভ্যালু কত পাবো? এই 9.8 মিটার পার সেকেন্ড, এটাই পাবো। হ্যাঁ, এটা এখন বের করতে হবে না, বাড়ি গিয়ে দেখো তাই আসবে, এটা ছাড়া আর কিছু আসতে পারে না। ক্লিয়ার? এ খুশবু বোঝা গেছে? আচ্ছা, এ কথা না, অন দ্য সারফেস অফ মুন মাস এম 7.36 10 to the power 22 kg and radius r equal to 1.75 10 to the power 6 meter. The acceleration due to gravity at the surface of moon is g moon, ভ্যালু বসিয়ে দাও সব কটার, আসলে কত আসে? যে ভ্যালুটা আসে দেখো এর 1/6, 1.6 into 6 96 9.8, নিয়ারলি, আমি বলেই দিয়েছিলাম নিয়ারলি 1/6 আসে, ঠিক আছে? তাহলে জি মুন ইকুয়াল টু 1/6 জি আর্থ। এইসব রাখো, ওটা ওইসব না করে এখন এটা বোঝো, বোঝা গেছে? ক্লিয়ার? এবার আসি ফ্রি ফল। ইন চ্যাপ্টার 2 we have studied one dimensional motion, আমরা পড়েছি the motion of a freely falling body from a height or the motion of a body thrown vertically upwards from the surface of earth। উপর থেকে একটা বডি পড়ছে বা একটা বডিকে আমরা সারফেস থেকে উপরের দিকে ছুঁড়ে মারছি, ইজ দ্য ওয়ান ডাইমেনশনাল মোশন আন্ডার গ্র্যাভিটি। ওয়ান ডাইমেনশনাল, একটা লাইনে, তাই তো? বোঝা গেছে? the acceleration the acceleration of a vertically falling body is, যখন ভার্টিক্যালি নিচের দিকে ফল করছে জি কি হবে? প্লাস হবে। যখন উপরের দিকে যাবে তখন জি কি হবে? মাইনাস হবে। and that of a body going vertically upwards is a equal to minus g। অ্যাক্সিলারেশন এখানে জি, যখন ফ্রি ফল করছে তখন অ্যাক্সিলারেশনটা প্লাস জি, যখন আমি বডিটাকে উপরের দিকে ছুটছি তখন অ্যাক্সিলারেশনটা মাইনাস জি। ক্লিয়ার? ইফ আ বডি ফলস ফ্রম রেস্ট ফ্রিলি ফ্রম দ্য হাইট, একটা হাইট থেকে রেস্টে ছিল, ছেড়ে দিলাম, নিচের দিকে পড়ছে, তাহলে ইউ কত? ইউ কত? 0, তাই না? আর হাইট এইচ
under gravity, then u equal to 0. acceleration a is placed by g. acceleration এর জায়গায় কি লিখবো? g লিখবো, উপর থেকে পড়ছে প্লাস g. then equations of motion are, ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? আমরা কি ইকুয়েশন পড়েছি? v equal to u plus at. দেখো আমরা পড়েছি v equal to u plus at, একটা পড়েছি। সেকেন্ড কি পড়েছি? কি পড়েছি? s equal to ut plus half at square। থার্ড কি পড়েছি? তাহলে এই তিনটা আমরা পড়েছি। এখানে এর জায়গায় কাকে রিপ্লেস করব? জি। ইউ কত? তাহলে সব জায়গায় যদি ইউ 0 হয়, আর তাহলে ভি ইকুয়াল টু জিটি আসলো। এস এর জায়গায় এখানে কত? এইচ, এটা তো 0 হয়ে যাচ্ছে। এর জায়গায় জি, তাহলে এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এখানে ইউ 0, ঠিক আছে। এস এর জায়গায় এইচ, এর জায়গায় জি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। তাহলে এই তিনটে থেকে এগুলো পেলাম, বুঝতে পারলে? ক্লিয়ার? বাট ইফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ এ ফ্রি ফলিং বডি ইজ ইউ, ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ থাকে, ঠিক আছে, দেন দ্য ইকুয়েশন অফ দ্য মোশন, দেখো পুরো এটাই হয়, সবকটা মাইনাস, সরি প্লাস হয়ে যাবে যখন নিচের দিকে পড়ছে ফ্রি ফল। ইউ এর যখন রেস্ট থেকে পড়ছে তখন ইউ এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে, আর যখন তার একটা ভেলোসিটি অলরেডি ছিল তখন ইউ 0 হচ্ছে না, তখন সেমই থাকছে। শুধু কি হচ্ছে? এস এর জায়গায় এইচ হচ্ছে, এর জায়গায় জি হচ্ছে। ক্লিয়ার? ইফ আ বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপ, বডিকে যদি উপর দিকে ছুড়ে দাও উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ। যখন একদম টপ মোস্ট পয়েন্টে পৌঁছাচ্ছে তখন ভি কত হয়ে যাচ্ছে? 0 হচ্ছে। তারপর ওখান থেকে আবার নিচের দিকে ব্যাক করছে, যখন নিচের দিকে ব্যাক করছে তখন ইউ কত হয়ে যাচ্ছে? একটা বডিকে এখান থেকে ছুটছে, ধরো একটা হাইটে গেল, ওই হাইটে যখন গিয়ে গেল তখন ভি 0, মানে যখন কখন উপরের দিকে উঠছে। এবার ওই পয়েন্ট থেকে নিচের দিকে ব্যাক করবে, তাহলে ইউ কত? ওই পয়েন্টে আবার 0। ঠিক আছে, যে স্পিডে এখান থেকে ছুটছে সেই স্পিডে এখানে ব্যাক করবে। যদি স্পিড থাকে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ওটাও হবে 10 মিটার পার সেকেন্ড যখন ফাইনালি ব্যাক করবে। বাট এটা সাইনটা কি হবে? ডিরেকশনটা অপোজিট হবে, দুটো ডিরেকশন অপোজিট হবে। ঠিক আছে, যাই হোক আসবো। If a velocity is thrown vertically up with an initial velocity u and height h, there will be retardation a equal to minus g, কারণ যত উপরের দিকে যাবে স্পিড কমতে থাকবে, তারপর আবার ব্যাক করবে। Then equation of motion are v equal to u minus gt, h equal to ut minus half gt square, u square equal to v square equal to u square minus 2gh। পাওয়া গেল? এতটা পর্যন্ত জানা গেল? ভেরি গুড। At the highest point of reach, যখন হাইয়েস্ট পয়েন্টে রিচ করছে, the final velocity v equal to 0। তাহলে ম্যাক্সিমাম হাইট রিচ, ম্যাক্সিমাম হাইট আমরা কি পাই? এই যে এই ফর্মুলা থেকে v কে যদি 0 করে দাও তাহলে 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, gh কে এদিকে নিয়ে আসো ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে h ম্যাক্স কি হয়? ইউ স্কোয়ার বাই 2g। বোঝা গেল? এই যে বলা আছে এই ফর্মুলা থেকে আসছে। তাহলে একবার যাচ্ছে একবার আসছে, টোটাল ডিসটেন্স কতটা কভার করছে? একবার যাচ্ছে একবার আসছে, টোটাল ডিসটেন্স কতটা? 2। তাহলে সেটা 2 মাল্টিপ্লাই করলে ইউ স্কোয়ার বাই জি হয়, এই যে ইউ স্কোয়ার বাই জি, টোটাল ডিসটেন্স ট্রাভেল। যখন টোটাল ডিসটেন্স ট্রাভেলের কথা বলবো, এটা তো একবার গেল, এবার ওখান থেকে ব্যাক করছে, টোটাল ডিসটেন্স মানে একই ডিসটেন্স 2 টাইমস, তাই ওর সাথে এখন 2 মাল্টিপ্লাই করে দেবো, কি আসবে? ইউ স্কোয়ার বাই জি, 2 কেটে যাবে, আসছি। and the time taken by the body to rise the height point t, ওই পয়েন্টে যেতে কতটা টাইম নিচ্ছে? কোন ফর্মুলা থেকে পাচ্ছি? v ইকুয়াল টু u মাইনাস gt, v কত হচ্ছে? 0, তাহলে u ইকুয়াল টু gt, তাহলে u বাই g ইকুয়াল টু t, টাইম কত নিচ্ছে? t। এটা একবার ওয়ান ওয়ে, আবার ব্যাক করছে। the same will be the time it takes to come back, এটা ভেবো না যেটা বেশি টাইম নিচ্ছে আসতে কম টাইম নিচ্ছে, এরকম ভেবো না, সেম টাইমই নিচ্ছে। it takes to come back to the
initial point after reaching the highest point. Same, the same will be, বলেই দিয়েছে দুটোই সেম হবে। So the total journey time of total journey t dot মানে এই 2t এর সাথে 2 ইনটু করে দাও, কত হবে? তার মানে 2 ইনটু করে দিলে 2t ইকুয়াল টু 2u বাই g, তাই আসছে। and the total distance traveled by the body, total distance একবার যাচ্ছে ম্যাক্সিমাম হাইট আবার আসছে h ডট h max, তাহলে 2 যদি এর সাথে ইনটু করে দাও 2 2 কেটে যাচ্ছে u স্কয়ার বাই g। বোঝা গেল? কোথায় বোঝানো? কি বুঝবো, কি বোঝাবো বলো? এটা v যদি 0 হয়ে যায় তাহলে u ইকুয়াল টু gt, তাহলে u বাই g ইকুয়াল টু t। এটা v 0 তো, বোঝানোর কি এখানে কি আছে বোঝার? তাহলে u বাই g ইকুয়াল টু t, আবার কি? কোথায় গো? হ্যাঁ, হ্যাঁ। মিস হয়ে গেছে। ঠিক আছে এবার? h max টোটাল ডিসটেন্স। ঠিক আছে? 2h max মানে টোটাল ডিসটেন্স। ক্লিয়ার? বোঝা গেছে? এবার নেক্সট পার্ট। মাস এন্ড ওয়েট, ভেরি ইজি টপিক, সবাই জানো মাস ওয়েট। মাস, the mass of a body is the quantity of matter it contains, একটা বডির মধ্যে কতটা ম্যাটার কন্টেন্টস করছে সেটাই হচ্ছে মাস। the mass is a scalar quantity, its SI unit is কিলোগ্রাম, জানি আমরা। it is constant for a given body at rest and does not change by changing the place of the body, চেঞ্জ হয় না, যেখানে ইচ্ছা নিয়ে যাও মাস সেমই থাকে, মাসের কোনো চেঞ্জ আসে না। it is an intrinsic property, intrinsic property মানে মানে অন্তর্নিহিত, মানে কি বলে ওটাকে, তোমাদের আরেকটা টার্মস কি বলে? ইন্টারনাল, ইন্টারনাল প্রপার্টি অফ দ্য বডি। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনাল প্রপার্টি, ইন্ট্রিনসিক প্রপার্টি অফ দ্য বডি। ইট ইজ মেজার্ড বাই এ ফিজিক্যাল ব্যালেন্স অর বিম ব্যালেন্স। কেন ফিজিক্যাল ব্যালেন্স বা বিম ব্যালেন্স দিয়ে আমরা মেজার করি? দেখো দুটো বিম ব্যালেন্স, দুটো প্যান, দুটো প্যানের ওপরে তো জি এর ভ্যালু সেম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে জি আউট হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকলো? মাস। তাহলে মাস পাচ্ছি আমরা তোমার বিম ব্যালেন্স থেকে। ঠিক আছে, কারণ দুটো প্যানের ওপরে তো সেম জি অ্যাড করছে, তাই না? নিউট্রালাইজ হয়ে যাচ্ছে একটা জি আর একটা জি। Or beam balance because the value of G acceleration due to gravity is same on both the pans. On both pan এ G এর value same. Clear? এবার আসি, the mass of a body increased with its velocity, but আচ্ছা আমরা এটা পড়েছি অলরেডি, mass increase করে velocity বাড়ার সাথে সাথে, but this change is perceptible only when the velocity of the body v becomes more than 10 to the power 6 meter per second. 10 to the power 6 মিটার পার সেকেন্ডের বেশি হলে তখন ওটাকে আমরা বুঝতে পারি মাসটা চেঞ্জ হচ্ছে। reaches close to the speed of light, লাইটের স্পিডের কাছাকাছি পৌঁছাতে হবে 3 to 10 to the power 8 মিটার পার সেকেন্ড। so for a body moving with a velocity less than 10 to the power 6 মিটার পার সেকেন্ড, its mass is taken to be constant। তাহলে ওর থেকে কম হলে মাসকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই, ওর বেশি হলে স্পিড, তখন বুঝি আমরা মাস চেঞ্জ হচ্ছে। মাস এখানেও চেঞ্জ হচ্ছে বাট পারসেপ্টেবল, এর থেকে বেশি হলে তখন আমরা বুঝতে পারি, তার থেকে কম আমরা বুঝতে পারবো না। ক্লিয়ার? এবার আসি ওয়েট। The weight of a body is the force with which the earth attracts it. Weight mg, ফোর্স, যে ফোর্সে আর্থ কোনো বডিকে অ্যাট্রাক্ট করছে, এটা হচ্ছে বডির ওয়েট। হ্যাঁ, কি বললে? না না, আমি বললাম, তুমি জিজ্ঞাসা করলে হয়তো আরেকবার বলবো কিনা। দ্য ওয়েট অফ এ বডি ইজ দ্য ফোর্স, যে ফোর্সে আর্থ কোনো বডিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে। ইন আদার ওয়ার্ডস, ওয়েট অফ দ্য বডি ইজ দ্য ফোর্স অফ গ্র্যাভিটি অন ইট। তাহলে ওয়েট হচ্ছে ফোর্স অফ গ্র্যাভিটি অন ইট। দ্য ওয়েট ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি, ডিরেকশন আছে, its direction is downwards toward the center of the earth।
ডাউনওয়ার্ডস আর্থের সেন্টারের দিকে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ? হ্যাঁ। না। হয়েছে? ইউনিট অফ ওয়েট, ওয়েটের ইউনিট কি হওয়া উচিত? দ্য এসআই ইউনিট অফ ওয়েট ইজ নিউটন। ফোর্স তো, তাই তো? ফোর্স মানে নিউটন। সিজিএস ইউনিট ইজ ডাইন। 1 নিউটন 10 to the power 5 ডাইন। 1 নিউটন 10 to the power 5 ডাইন। এবার রিলেশনশিপ বিটুইন ওয়েট এন্ড মাস। মাস আর ওয়েটের মধ্যে কি রিলেশন দেখা যাক। The weight of a body is related to its mass as follows. Weight equal to mass into acceleration due to gravity. W equal to mg. এই রিলেশন সবাই জানি, জানা উচিত। Note from equation 3.20 the SI unit of acceleration due to gravity g can also be, এখান থেকে g কি লেখা যায়? ওয়েটের ইউনিট কত? ওয়েটের ইউনিট কি? নিউটন। মাসের কেজি আর এর সাথে জি। তাহলে এখান থেকে ইউনিট লেখা যায় কি? নিউটন পার কেজি লেখা যায়। জি এর তাহলে দুটো ইউনিট পেলাম। মিটার পার সেকেন্ড স্কয়ার, নিউটন পার কেজি। ঠিক আছে? নিউটন পার কেজি। ইন প্লেস অফ মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ারের জায়গায় আমরা নিউটন পার কেজিও ইউজ করব। জি এর ইউনিট। ও করব মানে ওটা হয় জি এর ইউনিট ওটা। ঠিক আছে? বোঝা গেছে? Since the value of g varies from place to place, the weight of a given body also varies from place to place. g একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভ্যারি করতে থাকে। কেন? তো সেই সাথে ওয়েটও এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্যারি করবে। g ভ্যারি করলে ওয়েট তো ভ্যারি করবে। কথা না? দেখ শুধু নট অনলি দ্যাট, মাসের উপরও ডিপেন্ড করে। তো সে ওটা তো পরে, মাসের উপর সবথেকে বেশি ডিপেন্ডেন্ট। ঠিক আছে? এতক্ষণ তো তাই বলছি, জি এর ভ্যালু আর্থের ভেতরের দিকে যাচ্ছে, মাস কমে যাচ্ছে। The gravitational unit of weight in MK system is kilogram force and in CGS is gram force. MK से kilogram force, CGS से gram force. 1 kgf 9.8 Newton और 1 gram force 980 dyne. 1 kgf 9.8 Newton, 1 gf 980 dyne. Clear? Obviously, a body of mass mkg will be weight mkgf. এটাই মাস, এটাই ওয়েট, কোন ইউনিটে? কেজিএফ এ। 1 kgf 9.8 নিউটন। তাহলে তোমার মাস যদি 5 কেজি হয়, ওয়েট কত? 5 কেজিএফ। এটাকে নিউটনে কনভার্ট করতে গেলে কি হবে? 5 ইন্টু 9.8 নিউটন। মাস 5 কেজি তোমায় কোশ্চেনে বলে দিল। তাহলে ফাইন্ড ওয়েট ইন নিউটন। ওয়েট মানে 5 কেজিএফ, ওর সাথে 9.8 মাল্টিপ্লাই করে দিলাম, নিউটনে কনভার্ট হয়ে গেল। কেন? কিসের? হ্যাঁ। আচ্ছা এমকেজিএফ। The weight of a body can be measured by spring balance directly. ওয়েট আমরা স্প্রিং ব্যালেন্স দিয়ে ডাইরেক্টলি মেজার করতে পারি ইন নিউটন এন্ড অলসো বাই ফিজিক্যাল ব্যালেন্স ইন কেজিএফ। দেখো স্প্রিং ব্যালেন্স দিয়ে আমরা যখন ওয়েট মেজার করি ডাইরেক্ট নিউটনে পাই, আর স্প্রিং ব্যালেন্স দিয়ে যখন মেজার করি তখন আমরা কি পাই? মাস পাচ্ছি তো, যেটাই মাস সেটাই তো ওয়েট কেজিএফ এ। তাহলে তোমরা যখন স্প্রিং ব্যালেন্স দিয়ে মেজার করলাম, তুমি ওয়েটও বলে দিতে পারো, ধরো 5 কেজিএফ, ওটার সাথে 9.8 ইন্টু করে দাও, নিউটনে কনভার্ট করে নাও। তাহলে আমরা এতদিন করেছি স্প্রিং ব্যালেন্স দিয়ে আমরা ওয়েট মেজার করছি, বিম ব্যালেন্স দিয়ে আমরা মাস। এবার আমরা কি জানতে পারলাম? বিম ব্যালেন্স দিয়ে আমরা ওয়েটও মেজার করতে পারি ইন কেজিএফ। তাই তো? ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট এটা। এটা কিন্তু খুব লাগবে তোমার ইয়েতে, নিউমেরিক্যালসে, এই যে এই রিলেশনটা মাস ওয়েট ইন কেজিএফ।
লেখার কিছু নেই, বইয়ে সুন্দর করে বলা আছে। আচ্ছা, ডিফারেন্স, কথা বলো না। মাস অ্যান্ড ওয়েটের ডিফারেন্স বোঝা যাচ্ছে? আচ্ছা, ইট ইজ মেজার অফ দ্য কোয়ান্টিটি অফ ম্যাটার কন্টেন্ট ইন আ বডি অ্যাট রেস্ট। কেন রেস্টে বলেছে? কারণ যদি 10⁶ এর বেশি চলে যায় তাহলে চেঞ্জ হয়। তাহলে রেস্টে the quantity of matter content in a body. This is called mass. And it is the force which the earth attracts the body. এই ফোর্সে আর্থ কোনো বডিকে অ্যাট্রাক্ট করছে, এটাই হচ্ছে ওয়েট। It is scalar quantity, it is vector quantity. Its SI unit is kg. SI unit is Newton. Clear? It is measured by physical or beam balance. It is measured by a spring balance which is calibrated to read in Newton. মেজার করে দেবে, বলে দেবে এখানে স্প্রিং ব্যালেন্সে মেজার করতে পারছি, যেটা আমরা কিসে পাচ্ছি ভ্যালুটা? নিউটনে। It is constant. It is constant for a body and does not change with the change in place. Change হয় না place to place. It is not constant for a body, constant না, but varies from place to place due to change in the value of g. যে চেঞ্জ হয় বলে এটাও চেঞ্জ হতে থাকে। ডান? বোঝা গেছে? Gravitational units of force in MK system, the gravitational unit of force is kilogram force. একটু আগে বললাম 1 kilogram force is the force due to gravity on a mass of 1 kg. 1 kg বডির ওপর যেই গ্র্যাভিটেশনাল ফোর্স ওয়ার্ক করে, ঠিক আছে, সেটাকেই বলি আমরা 1 কিলোগ্রাম ফোর্স। 1 কিলোগ্রাম ফোর্স ইজ দ্য ফোর্স ডিউ টু গ্র্যাভিটি অন এ মাস অফ 1 কেজি। তাহলে 1 কেজিএফ ফোর্স ডিউ টু গ্র্যাভিটি অন এ মাস অফ 1 কেজি। মাস কত? 1 কেজি। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অ্যাকচুয়ালি আসছে কি? জি নিউটন। 9.8, তাই তো? বললাম না একটু আগে ভ্যালুটা 9.8 নিউটন। জি এর ভ্যালু, জি নিউটন মানে জি এর ভ্যালু। ওকে, since average value of g is 9.8 meter per second square, তাহলে 1 kgf 9.8 নিউটন or 9.8 নিউটন। ক্লিয়ার? বোঝা গেল? একইভাবে in CGS system the gravitational unit of force is gram force. CGS এ gram force, 1 gram force is the force due to gravity on a mass of 1 g. 1 gram মাসের বডির উপর যেই force due to gravity অ্যাক্ট করছে তাকে আমরা বলছি 1 gram force। তাহলে 1 gram force due to gravity on a mass of 1 g equal to mass of 1 g into acceleration due to gravity g centimeter per second square, g dyne. Since average value of g is 980 centimeter per second square, ওটা মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ মিটার থেকে সেন্টিমিটার নিলে 100 ইনটু করি, তাই তো? তাই তো? 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এখানে কত হবে? 980 ডাইন হবে। তাহলে 1 কেজিএফ 9.8 নিউটন, 1 জিএফ 980 ডাইন। ক্লিয়ার? আচ্ছা, এবার 1 কেজিএফ কত জিএফ? 1000 জিএফ। ঠিক আছে, কেজির জায়গায় জি 1000 দিয়ে মাল্টিপ্লাই। জাস্ট এই রিলেশনগুলো একটু মাথায় রেখো। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, to an approximation 1 kgf is assumed to be nearly equal to the 10 নিউটন। আমরা কি ধরি? এই যে তুমি বললে না 9.8, আমরা 10 নিউটন ধরে নিই। ঠিক আছে? দেন 1 নিউটন 0.1 না? লেখাটা একটু ভুল আছে বোধহয়। দেখি একটু। 1 নিউটন ইকুয়াল টু, হ্যাঁ?
এই 1 কেজিএফ 10 নিউটন হলে এইভাবে লিখবো না, 10 নিউটন ইকুয়াল টু 1 কেজিএফ হলে 0.1 কেজিএফ। To an approximation, 1 kgf is assumed to be nearly equal to 10 Newton. ঠিক আছে, 1 kgf 10 নিউটন ধরি, then 1 নিউটন equal to 0.1 kgf or 0.1 kgf মানে গ্রামে যদি নি তাহলে 100 kgf, right? Thus, one can feel a force of 1 Newton. আমি 1 নিউটন ফোর্স কখন ফিল করব? by holding a mass of 100 গ্রাম on his palm. আমি যদি আমার পামে হাতের উপর 100 গ্রাম ওয়েট দিই, আমি যে ফোর্সটা ফিল করব সেটাই 1 নিউটন। বোঝা গেল? 100 গ্রাম ওয়েট রাখলাম, যে ফোর্সটা আমি ফিল করছি ওকে ধরে রাখার জন্য সেটাই 1 নিউটন। Obviously, if we say that 1 kgf equal to 9.8 Newton, we mean that we have to exert a force of 9.8 Newton to at a point 9.8 Newton to hold a mass of 1 kg on our palm. তাহলে আমাদের কতটা ফোর্স দিতে হবে? 9.8 নিউটন ফোর্স দিতে হবে ওটাকে আমাদের 1 কেজি কে আমাদের হাতের উপর ধরে রাখার জন্য। 1 kgf 9.8 নিউটন, তার মানে we mean that we have to exert a force of 9.8 Newton to hold a mass of 1 kg on our palm. বোঝা গেল? এই ছিল তোমাদের চ্যাপ্টারে। এরপর দিন, হ্যাঁ, কিসের? আচ্ছা, এখানে তোমাদের বইয়ে কিছু এক্সট্রা অ্যাপ্লিকেশন দিয়ে দেয় না? আচ্ছা, আমাকে একটু ছবিটা তুলে পাঠিয়ে দিও না, পরের দিন আমি ধরে ওইটুকু জিনিস বলে দেবো, অ্যাপ্লিকেশন গুলো বলে দেবো, ঠিক আছে? আজকে আর বলতে গেলে লেট হয়ে যাবে, আমি এরপর দিন ওই অ্যাপ্লিকেশনটা বলে দেবো। তোমরা অ্যাপ্লিকেশন গুলো একটু পড়লেই পারবে, দেখে নিও, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশনের ছবিটা আমাকে পাঠিয়ে দিও একটু, আমি একটু পরের দিন তোমাদের ইয়ে করে বলে দেবো। চলো যাও।